আমন্ত্রণ এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রতিদিনকার যে ঘটনা কিংবা সংবাদ আপনাকে সবচেয়ে বেশি ভাবায়, আপনি এর বিস্তারিত জানতে চান, তেমনই কোনো একটি বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন আলোচনা করি। আমাদের আজকের বিষয় বিডিআর হত্যাকাণ্ড দায় কার। এই বিষয়টি নিয়ে দুজন আলোচক আমাদের সঙ্গে আছেন, এটা পরিচয় করে নিই। আমার সঙ্গে আছেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জগলুল হাসান, তিনি প্রাক্তন চেয়ারম্যান বিইউপি, এবং আমার সঙ্গে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি একটু এম এ আজিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। পিলখানা ঘটনায়, হত্যাকাণ্ডের ঘটনায় 15 বছর পেরিয়ে গেছে। এই 15 বছরের বিচারও আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু আবার পুনরায় তদন্তের দাবি আসছে বিভিন্ন তরফ থেকে। আমরা যারা সেই ঘটনায় ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তা আছেন তাদের পরিবার থেকে, বিডিআরের পরিবর্তে যারা সদস্য তাদের পরিবার থেকেও আসছে, এবং তৎকালীন যে সেনাপ্রধান মইনুল আহমেদ তিনি এরই মধ্যে একটি ভিডিও বার্তায় তিনিও কিন্তু এর পুনঃতদন্তর দাবি করেছেন। এই বিষয়টিকে মানে এতদিন পরে আবার নতুন করে পুনঃতদন্তের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, বিষয়টা হলো যে পিলখানায় যে ঘটনা ঘটে, এখানে এটা কিন্তু সাধারণ ওই চাল ডালের ঘটনা নয়। এখানে সবাই ধারণা করে এখানে বহিঃশক্তির একটা হাত ছিল, এবং যে তদন্তটা হয়েছে সরকার তদন্ত করেছে, সেখানে সেনাবাহিনীর থেকে একটা তদন্ত কমিটি করেছিল বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তার নেতৃত্বে। তিনিও ওই মইনুল আহমেদ যে তার ভিডিও বার্তাটা দিয়েছে, সেখানে সে বলেছে, কয়েকবার তিনি বলেছেন, তিনি আর্মি চিফ ছিলেন, তাকে বলেছেন যে আমাকে তো কোঅপারেট করা হচ্ছে না, অর্থাৎ তদন্তটা পরিষ্কারভাবে করতে পারে নাই, উনি করতে পারেন নাই। তা মইনুল আহমেদের ভাষ্য অনুযায়ী বোঝা যায়। এক, দ্বিতীয়টা হলো যে এই ঘটনাটা ঘটার সময় যে প্রক্রিয়ায় এবং যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, সেখানে অনেক সন্দেহের উদ্রেক হয়েছে জনমনে। যেমন ধরেন, তখনকার বিডিআর চিফ শাকিল আহমেদের ছেলে প্রথমে যে রিয়াকশানটা দেয়, সে কতগুলো পয়েন্ট উত্থাপন করে, যে পয়েন্টের উত্তর কিন্তু মেলে নাই। যেমন ধরেন, ওই অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি জানেন নাই, তিনি অ্যাব্রাপ্টলি প্রোগ্রামটা ক্যান্সেল করেছেন। কেন? তাহলে কি তিনি, তার ছেলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী জানতেন, এই ঘটনাটা জানতেন, এরকম। তারপরে ধরেন, তার বাবা এবং কর্নেল কি নাম বলেছেন, ওনারা টেলিফোন করেছে, প্রধানমন্ত্রীকে করেছে, সেনা প্রধানকে করেছে, যে তাদেরকে সাহায্য করা হোক, আর্মি পাঠানো হোক, তারা পাঠায় নেই। কিলিং চলছে। ওই সময় কিন্তু আমার ছেলেও কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল। সে এক সময় অনেক ঘটনার পরে আমার বাসায় আসছে। সেই ছেলেটা অঝরে কাঁদলো, এতগুলোই 57টা অফিসার, তাও আগ মুহূর্তে তাদেরকে ওখানে কিন্তু ট্রান্সফার করে নেওয়া হয়। সব মিলে 72 জন, বাকিরা সিভিলিয়ান মারা গেছে। তো এই যে চৌখস অফিসারদেরকে এইভাবে ট্রান্সফার করে এক জায়গায় করা হয়, এটাতে একটা সন্দেহ তৈরি হয়। এবং আমার ছেলে বলছিল যে বাবা, এই হত্যাকাণ্ড অনেকটা অ্যাভয়েড করা যেত যদি বিষয়টা মিলিটারি ইস্যু, এটাকে মিলিটারিকেই দায়িত্ব দেওয়া হতো। আমার ছেলে আর্টিলারি ছিল, জুনিয়র অফিসার, সে মেজর, ছোট। কয় বাবা, আমরা তো 20-25 কিলোমিটার দূর থেকে তো আমরা অপারেশন করতে পারতাম, আমাদের লাগাই দিলেও তো এত প্রাণহানি হতো না। তাদের যে এই ব্যাপারটা ব্যাখ্যা দিল। তো এই জন্য বলছি যে এই যে সন্দেহগুলো, তো মইনুল আহমেদের যেটা বললো, সে প্রমাণ দিচ্ছে, সে বই লিখতেছে, বইয়ে বিস্তারিত সে বলবে। তো এইসব কারণে পুনঃ তদন্ত, কারণ বলাই হচ্ছে যে আর্মিকে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে, এরকম একটা ধারণা কিন্তু দরকার। আমি কর্নেল জগলুল হাসান আপনার কাছে একটু আসতে চাই। উনি যেমন বলছিলেন যে তার ছেলে বলছিলেন যে এটি যদি সামরিক বাহিনী হ্যান্ডেল করতো তাহলে হয়তো অনেক দ্রুত প্রাণহানিটা কমানো যেত। আসলে কি তাই? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজের দর্শককে এবং আপনাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো
তো সরাসরি প্রসঙ্গে আসি। আমার সহবক্তা যে কথাগুলো বললেন, এখানে মিলিটারি সলিউশন ছিল কি না, আমি একটু আমার শ্রদ্ধেয় প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনি আহমেদের ভিডিওটা একটু রেফারেন্স নিব। সেখানে তিনি কখন প্রথম খবর পেলেন, কখন সেনাবাহিনী মুভ করার জন্য আদেশ দিলেন, কখন আমাদের পিকআপে একজন সৈনিক নিহত হলেন রকেট লঞ্চারে, সেগুলো বলেছেন। এবং সবচেয়ে বড় কথাটা উনি যেটা বলেছেন যে যমুনায় প্রধানমন্ত্রী তাকে ডেকে বললেন যে পলিটিক্যালি এটাকে সমাধান করবেন, মানে পলিটিক্যাল সলিউশনে যাবেন। তো এখানে কিছু প্রশ্ন এসে যায়। সেনাপ্রধান হিসেবে তিনি কি প্রধানমন্ত্রীকে সাজেশন দিয়েছিলেন কিনা যে এটা কি পলিটিক্যাল ডাইমেনশনের ভিতরে ঘটনাটা আছে কিনা, এবং এটার কোনো মিলিটারি সলিউশন আছে কিনা, এবং মিলিটারি সলিউশন থাকলে পলিটিক্যাল সলিউশনের চেয়ে এখানে যে মিলিটারি সলিউশনটা আরও বেশি ইফেক্টিভ হবে সেই বিষয়ে উনি বলেছেন কিনা। তো আমি একে একে বলি। যদি পলিটিক্সের কথা বলেন, এভরিথিং ইজ পলিটিক্যাল। বার্ট্রান্ড রাসেলের সেই সংজ্ঞা অনুযায়ী বাই নেচার ম্যান ইজ পলিটিক্যাল। এবং যখন মানুষ বা রাষ্ট্র ব্যবস্থা শুরু হয়েছে এবং ওয়েস্টফালিয়ান ট্রিটির পর যখন ফোর্স বা মিলিটারি ইজ দ্য স্টেট মনোপলি, তখন মিলিটারি ম্যাটারটাও পলিটিক্যালি ডিরেক্টেড হয়। আচ্ছা, তো এখানে যে জিনিসটা আমি বলবো যে পলিটিক্যাল ডিসিশন এবং মিলিটারি ডিসিশনের কনফ্লিক্টটা কখন শুরু হয়, হচ্ছে যখন রাজা বা রাজপুত্র সেনাপতি থেকে আলাদা হয়ে যায়। কারণ রাজপুত্র বা রাজা যখন সেনাপতি হতেন তখন উনি পলিটিক্সও জানেন, মিলিটারি ম্যাটারটাও জানেন। যখন এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আলাদা হয়ে যায়, তখন বিভিন্ন সময়ে এটা এই কনফ্লিক্ট দেখা দিয়েছে। কোরিয়ান ওয়ারে ম্যাকার্থারের সাথে দেখা দিয়েছে, ইরাক ওয়ারে শোয়ার্জকপের সাথে আইজেনহাওয়ারের, এবং আপনি যদি আমাদের 71-এর উদাহরণটা দেখেন, যখন ইন্দিরা গান্ধী বললেন যে জুলাইয়ে সোলজার ঢুকাও, তখন সবাই তাকে বাহবা দিলেও মানেকশো বলেছিলেন যে আপনি যদি ডিফিট চান তাহলে এখন জুলাইয়ে সোলজার ঢুকাতে পারেন, আর যদি উইন চান তাহলে আপনাকে সেপ্টেম্বরের পরে ঢুকাতে হবে। তো ইন্দিরা একটু অপ্রস্তুত হয়েছিলেন, বললেন যে সবাই চলে যান, আপনি থাকেন। তো তখন মানেকশোর ফার্স্ট কথাটা ছিল ইন্দিরা গান্ধীকে, ম্যাডাম শুড আই রিজাইন? ইন্দিরা প্রুডেন্ট ছিলেন, উনি বললেন না, আপনি বলেন কেন এই কথাটা বললেন। তখন মানেকশো বুঝিয়েছেন যে এখন বর্ষা, ট্যাঙ্ক গেলে আমার ট্যাঙ্কগুলো আটকে যাবে এবং আমার সোলজার এবং অফিসাররা পাখির মতো গুলি খেয়ে মারা যাবে। আমার মাউন্টেন ডিভিশন রেডি করতে 3 মাস সময় লাগবে, অ্যান্ড আনপ্রিপেয়ার্ড অবস্থায় যদি এখন আমি পাঠাই তাহলে এই আমার ট্রুপস মারা যাবে। তো আমার ট্রুপস এবং অফিসারের জন্য যদি আমি না বলি, কে বলবে ম্যাডাম? তখনই এটা কিন্তু সেপ্টেম্বর বা শীতের সময় চলে যায় অপারেশনটা। তো মনি আহমেদ কি এটা বলেছিলেন প্রাইম মিনিস্টারকে, ম্যাডাম যখন বুলেট ফায়ার হয়ে গেছে তখন আর এটা পলিটিক্যাল ডাইমেনশনের ভিতর নেই। যদি বিজিআরের সোলজাররা আটকিয়ে রেখে ফায়ার না করে যদি আলোচনা বা প্রস্তাব দিত বা বলতো যে আমাদের এই দাবিগুলো মানা না হলে আমরা কিলিং করব, তাহলে এটা পলিটিক্যাল ডাইমেনশন বা আলোচনার ভিতরে থাকতো। কিন্তু যখন এটা বুলেট ফায়ার হয়ে গেছে, স্প্রি অফ ব্লাড যেটাকে বলে, যে আমরা ইভেন তৎকালীন প্রাইম মিনিস্টার 15ই আগস্টেও দেখেছেন যে কিলিং শেষে যে থেমেছে, এখানেও যখন কিলিং শুরু হয়ে গেছে তখন এটা ক্ষোভ বা যেটাই বলেন, ওই কিলিং শেষ না হওয়া পর্যন্ত এটা থামবে না। তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল বলে এই ধরনের সিচুয়েশনে ফার্স্ট ডিউটি হচ্ছে স্বপ্রণোদিত হয়ে আগে সেই ফায়ারিংটা বন্ধ করা, তারপর আলোচনা বা পলিটিক্যাল প্রসেস যেটাই হোক হতে পারতো। মনি আহমেদ স্যার কি সেটা বলেছিলেন? সেটা কি প্রাইম মিনিস্টার বা তাদের কাছে এই মিলিটারি সলিউশনের যে উপযোগিতা বা পলিটিক্যাল ম্যাটারের চেয়ে পলিটিক্যাল প্রসেসের চেয়ে যে এখানে ইমিডিয়েটলি এই জিনিসটা দরকার, এটা উনি বলেছিলেন কি না, সেই জিনিসটা জাতির কাছে তাকে প্রশ্ন দিতে হবে। আদারওয়াইজ আমরা বলবো যে উনি হয়তো বা পলিটিক্যাল লিডারশিপের উপরে তার ব্যর্থতাটা চাপিয়ে দিয়ে উনি একটা নিজেকে রিলিভ করতে যাচ্ছেন, সেটাই আমার বক্তব্য। আচ্ছা, এই যে 15 বছর পরে আবার তদন্তের চিন্তা, মানে দাবি উঠছে, তদন্তের দাবি, বিচারের দাবি উঠছে, কিন্তু এই বছরের মধ্যে আপনাকে মনে হয় না যে আসলে এখন যদি আবার নতুন করে তদন্ত শুরু হয় তাহলে যে আলামতগুলো ছিল সব কিছু মিলে আসলে ব্যাপারটা অনেক বেশি কঠিন হবে প্রমাণ করা, অনেক বেশি জটিল হবে? কারণ অনেক লোক আপনার ইয়েতে জেলখানায় মারাও গেছে, অনেকের দণ্ড হয়েছে, তারপরে আলামত নষ্ট হয়ে গেছে, অনেক আলামত নষ্ট হয়ে গেছে। তারপরে ধরেন যারা মারা গেছে তাদের তো আর ডিএনএ টেস্টও সম্ভব না এখন, যে পর্যায়ে চলে গেছে। সুতরাং এটা কঠিন হবে। এখন মূল যেটা জনগণের যে চাহিদা, এই ঘটনাটা কেন ঘটলো, কে ঘটালো,
এই জিনিসটা উদ্ধার করা সম্ভব এবং এটা তদন্ত করা সম্ভব। আচ্ছা। যারা জেলখানায় থাকুক বাইরে থাকুক, এখনও তো আর্মি অফিসাররা আছে যারা ওখানে পোস্টিং ছিল, তাদের ভিতরে দু একজন বেঁচে আছে বা সিনিয়ররা আছে, এখনও তো কথা বলার সুযোগ আছে। এই ব্যাপারটা কেমন যেন বরাবরই ব্লেম দেওয়া হয় যে একজন তো বলছেই যে বিডিআরের সাথে বিএসএফের দ্বন্দ্বের কারণে এখানে বিডিআরকে বিশেষ করে একদমই দুর্বল করা, সেই সাথে সেনাবাহিনীকে আবার পাল্টা দুর্বল করার জন্যে এটা বহিঃশক্তির এটা ঘটানো হয়েছে বাইরে থেকে। যেমন ধরেন বলা হয়েছে যে একটা জিপে একজন লেফটেন্যান্ট কর্নেল ছিল, তিনি বলেছেন যে আমার নামটা মনে নাই, টেলিভিশনে যমুনা টিভিতেই বলল যে একটা টেবিলে পিক আপে আপনার আর্মস অ্যান্ড অ্যামুনেশন এসে ওখানে যে স্কুলটা আছে ওই দিকে ভিড়ছে, ওখান থেকে এগুলো আনলোড হয়েছে। তো এটা কোত্থেকে আসলো? এই জিপটা এই বিডিআর ক্যাম্পের ভিতরে ঢুকলো কী করে বাইরের থেকে পিক আপ ভ্যানে? এগুলো তো যেহেতু আসছে, এটার সাক্ষ্য দিয়েছে তিনি ওইখানে যে শাকিল আহমেদকে সে বাঁচানোর চেষ্টা করেছে বা ওখানে সিপাহীদেরকেও সে হ্যান্ডেল করেছে, সে বলল যেটা সে ওখানে ছিল উপস্থিত। তো সুতরাং এইটা যদি সত্য হয় তাহলে এটা তো উদ্ধার হতে হবে, কারণ ওই জিপটা কে আনলো, তার ভিতরে আর্মস অ্যামুনিশন থাকলো, সিপাহীরা ওখান থেকে নিল, আবার সিপাহীরা ওখানের যে ডিপো ছিল সেখান থেকে অস্ত্র নিয়ে নিছে আগে, এদেরকে আপনার ওই কি হল বলে ওই দরবার হলে এখানে থাকতে থাকতে এর আগেই আপনার অস্ত্রাগার লুট করে নিছে। তো এই ঘটনাগুলি বলা হচ্ছে যে আর আগে সবচাইতে ভালো ভালো অফিসারগুলোকে ওখানে নিয়ে যাওয়া হলো কেন? এই যে সন্দেহগুলো তৈরি হলো, প্রধানমন্ত্রী শিডিউল দিয়ে তিনি গেলেন না কেন 11 আওয়ারে? এটা হলো বড় সন্দেহের জায়গা। বললে তিনি গেলেন না কেন? তো এই জিনিসগুলোর তো সূত্র খুঁজতে হবে। যে এই যে জনমনের ধারণাটা তৈরি হয়েছে, এখানে বাইরে আমাদের বিডিআর এবং সেনাবাহিনীকে দুর্বল করার জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে পরিকল্পিতভাবে, এবং সেখানে এও বলা হয় যে প্রধানমন্ত্রী এটা জানতেন। সুতরাং এই জিনিসগুলো তো খোলসা করা সম্ভব। কর্নেল হাসান, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে একই প্রশ্ন করবো আসলে, যে এত বছর পরে যদি আবার যদি পুনঃ তদন্ত শুরু হয় তাহলে কি আসলে ব্যাপারটা কতটুকু প্রমাণ করা যাবে বা নতুন সত্য কতটুকু বের করা সম্ভব? সত্য তো সত্যই, সত্য নতুন হয় না। তো এতদিন হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই একটা ডিফিকাল্টিজ আছে, টাইমের একটা ফ্যাক্টর এখানে রয়ে গেছে, বাট সত্য উদ্ঘাটন হওয়া উচিত। আর আপনি যদি বলেন যে তদন্ত যদি পুঙ্খানুপুঙ্খভাবে আবার হয়, সময় নিয়ে হয়, তো অবশ্যই সত্য বেরিয়ে আসবে। কারণ আমরা যখন বিজেপি ঘটনার পরে আমরা যখন দেখেছি যে আপনার তদন্তটা হচ্ছিল, সেটা কি খুব স্বাভাবিকভাবে হতে পেরেছিল কিনা এবং সেটা কম্প্রিহেন্সিভ হয়েছিল কিনা, কারণ অনেকের স্টেটমেন্ট চাওয়া হয়েছিল, সেটার জন্য অনেকেই ক্ষোভের শিকার হয়েছেন। জেনারেল হাসান নাসির স্যারের কথা বলবো, যে যাকে এখান থেকে চলে যেতে হয়েছিল তদন্ত কমিটি থেকে। তো যে ব্যাপারগুলোর কিছু ইন্ডিকেশন বা প্রশ্ন রয়ে যায়, তো এটা আমি একটু বলবো যদি আমাকে একটু সময় দেন। এক নম্বর হচ্ছে বিজেপির ভিতরে কিছু ডোমেস্টিক এবং কিছু ইন্টারনাল ফ্যাক্টর তো ছিলই, না হলে এত বড় বিদ্রোহ হবে কিনা। লিডারশিপ ফেলিওরও থাকতে পারে, ম্যানেজমেন্ট ফেলিওরও থাকতে পারে, বাট অ্যান্সারটা এটা না। এখানে অন্যান্য রিজিওনাল বা ইন্টারন্যাশনাল ফ্যাক্টর কাজ করেছেন কিনা তার সিমটম কিছু আছে। এক নাম্বার বলি আমি যে বিজেপিতে মিলিটারি অফিসার যাক, এটা আমাদের পার্শ্ববর্তী দেশ চায় না। কেন চায় না? কারণ বিজেপিতে মিলিটারি অফিসাররা যখন ট্রেনিং করাচ্ছে, কমান্ড করছে, তখন এর কালচারটা একটা ফোর্স টাইপ হয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের যদি আপনি সেই বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখেন, তাদের কালচারটা একটু, অর্গানাইজেশন কালচারটা একটু ডিফেন্সিভ টাইপ, পুলিশ ভাব, উনি যেটা বললেন। বাট বিজেপি ইজ এ সেকেন্ড লাইন ফোর্স। তো আমাদের দেশের এগেনস্টে যদি কোনো দেশ যদি অফেন্সিভে আসতে চায়, তাহলে কিন্তু 1:3 লাগবে। সো আমার একটা ডিভিশনের এগেনস্টে তিনটা ডিভিশন লাগবে। সো আমার যদি 10টা ডিভিশন থাকে তাহলে 30টা ডিভিশন লাগবে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান থেকেও ট্রুপস লিফট করতে পারবে না, চায়না বর্ডার থেকেও পারবে না। এখানে মাত্র 17টা হয়তো বা সে আমাদের দেশের এগেনস্টে মাস্টার করতে পারে। সেখানে যদি বিজেপির মতো একটা সেকেন্ড লাইন ফোর্স দাঁড়িয়ে যায়, তো সেটা তাদের জন্য আরও ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে কী করতে হবে? বিজেপি থেকে মিলিটারি অফিসারদেরকে
সরাতে হবে। সো সেখানে যেহেতু অসন্তোষ আছে, সেই অসন্তোষটাকে এক্সপ্লয়েট করে আর্মি অফিসারদেরকে সেখান থেকে বের করে আনতে হবে। এখন এই এক্সপ্লয়েটের প্রক্রিয়াটাকে কি বলে? আপনি যদি 4th জেনারেশন ওয়ারফেয়ার টার্মটা শুনে থাকেন, আমি একটু এক্সপ্লেন করি, আমাকে 2 মিনিট সময় দিবেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত কনভেনশনাল ওয়ার হয়েছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ওয়ারগুলো সেগুলো হচ্ছে 3rd জেনারেশন ওয়ারফেয়ার। 1st জেনারেশন ছিল নেপোলিয়নের সময় বল্লম এবং দিয়ে, এবং আপনার 2nd জেনারেশন ছিল ট্রেঞ্চ ওয়ারফেয়ার, গান পাউডার আবিষ্কার করে। থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্যাঙ্ক এবং মোবিলিটি, সেটা হচ্ছে 3rd জেনারেশন ওয়ারফেয়ার। এরপরে কি হলো আপনি দেখেন, নিউক্লিয়ার ডিভাস্টেটিং ইফেক্ট দেখার পর কোল্ড ওয়ার শুরু হলো ইউএসএ এবং রাশিয়ার মধ্যে। কোল্ড ওয়ারটা কে করেছে? কেজিবি এবং সিআইএ ইন্টেলিজেন্স অর্গানাইজেশন করেছে, রাশিয়ান আর্মি এবং ইউএস আর্মি করেনি। এবং কিভাবে রাশিয়াকে পরাস্ত করা হয়েছে? রাশিয়ার ভিতরের অসন্তোষকে এক্সপ্লয়েট করে, তার ফল্ট লাইনকে এক্সপ্লয়েট করে তাকে ইন্টারনালি ডিস্ট্রয় করা হয়েছে। দিস ইজ দ্য ফর্ম অফ ওয়ারফেয়ার। এখন যদি আমি মনে করি পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশে আমি আমার সমস্ত স্বার্থ আদায় করব, সো আমি প্ল্যান করব এখানে এমন একটা পাপেট গভর্নমেন্ট বা আমার লয়াল একটা গভর্নমেন্টকে আমি এস্টাবলিশ করব, যাকে 20 থেকে 30 বছর ক্ষমতায় রাখবো। সেই ক্ষমতায় রাখতে হলে আমাকে কি করতে হবে? অন্যান্য এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার যেগুলো আছে সেগুলোকে ক্রমান্বয়ে ধ্বংস করতে হবে। সবচেয়ে রোবাস্ট রেজিস্ট্যান্স কে করতে পারে? এরকম অগণতান্ত্রিক পদ্ধতিতে যদি আমি ক্ষমতায় থেকে যেতে চাই, আর্মি। সো আর্মিকে এই বিজেপি ঘটনা বলেন, পরবর্তীতে আরও বিভিন্ন ঘটনা আছে, গুম আছে, খুন আছে, তারপর হচ্ছে একটা কুয়ের স্টেজ করে বিভিন্ন অফিসারকে মানে চাকরিচ্যুতি বা প্রমোশন থেকে রহিত করার ব্যাপার আছে। এর মাধ্যমে সেনাবাহিনীর মোরাল ডাউন করে দিয়ে তাকে মানে আপনি নিস্তেজ করে দিলেন, যাতে এই 30 বছর ক্ষমতায় থাকাটা মানে আপনার কি বলে নিরাপদ হয়। এরপরে ধরেন পলিটিক্স একটা এলিমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, সবচেয়ে শক্তিশালী ন্যাশনাল পাওয়ার। সো বিরোধী দলের একজনকে জেলে পাঠিয়ে দিন, আরেকজনকে বিদেশে পাঠিয়ে দিন, নিউট্রালাইজড। আরেকটা পলিটিক্যাল পার্টি আছে জামাত, তাদের লিডারশিপকে আপনি ফাঁসি দিয়ে দেন, নিউট্রালাইজড হয়ে গেল। আরেকটা তৃতীয় বা বলেন যে শক্তিশালী পার্টি ছিল জাতীয় পার্টি, তার চিফকে একটা এই কি বলে চিটাগাংয়ের জেনারেল মঞ্জুর হত্যার কেসের মাধ্যমে যে তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তুমি কি বলে এনভয় হবে, আর যদি না থাকো তাহলে তুমি জেলে যাবে। এইভাবে দেখেন পলিটিক্সকে নিউট্রালাইজ করা হয়েছে, শিক্ষাকে নিউট্রালাইজ করা হয়েছে, ইকোনমিকে হাজার হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর একটা পাপেট গভর্নমেন্ট করে তাকে দিয়ে সমস্ত স্বার্থ আদায় করে নিয়ে যাওয়া হয়েছে। দিস ইজ টোটালি এ পার্ট অফ দ্য 4th জেনারেশন ওয়ারফেয়ার। সেই হিসাবেই এই ঘটনাটা ঘটেছে বলে আমি মনে করি। এম এ আজিজ, আপনার কাছে একটু জানতে চাইব যে 15 বছর পর আবার পুনঃতদন্ত, নতুন করে বিচার করার এক দাবি যখন দাবি আসছে, তখন এই প্রশ্ন কিন্তু উঠতে পারে যে এত বছর কেন যারা পুনরায় তদন্তের দাবি করছেন বা বিচারের দাবি করছেন তারা এতদিন কথা বলেননি কেন? আপনার কাছে কি মনে হয় যে তখন কি এই দাবিটা তোলার মতো পরিস্থিতি একেবারেই ছিল না? এই 15 বছর আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, পরিস্থিতি একদমই ছিল না। তখন এই দাবিটা যে করবে তাকেই কিন্তু আয়নাঘরে যেতে হতো অথবা গুম হতে হতো। এই রিস্কটা কেউ নেয় নাই। যে মরে গেছে তার এটা ছেড়ে দিছে, বাবা কারো, মা বাবা কারো, স্বামী কারো মারা গেছে, এই পর্যন্তই ছেড়ে দিয়ে গেছে। সুতরাং ওই পরিস্থিতি তো ছিল না। আপনি চিন্তা করেন একটা গণতান্ত্রিক দেশে আয়নাঘর সৃষ্টি হয়, হিটারের সময় গ্যাস চেম্বারে নিয়ে মানুষ মেরে ফেলছে, 2 মিনিট 3 মিনিট লাগছে। মুসলিনের সময় তো এরকম মারে নাই। বাংলাদেশে আপনার আয়নাঘর থাকতে পারে, এটা তো কল্পনাও করা যায় না। বিদেশি একটা পত্রিকা এটা আবিষ্কার করছে, আল জাজিরা এটা তারপর দেখাইছে। এখনও তো এইটা এখনও মানুষের ভিতরে প্রশ্ন রয়ে গেছে, কারণ মায়ের ডাক আছে, তারপরে পলিটিক্যাল পার্টিগুলো আছে, জাতিসংঘ থেকে বলা হয়েছে 600-700 মিসিং। এরা কোথায়? বেরোলে তো 5-6 জন। এটা তো তদন্তের দাবি রাখে যে বাকিরা গেল কোথায়, তাদের এটা আপনি বের করবেন না কতজন অ্যাকচুয়ালি মিসিং। আর আয়নাঘর বলা হচ্ছে ডিজিডিএফের অফিসের নিচে ছিল, ওখান থেকে লোক বেরিয়ে আসছে। আরও তো এসবি ছিল, র্যাব ছিল, আরও অন্য জায়গাও তো থাকতে পারে, সারা দেশে ছড়াই ছিটে থাকতে পারে। কোথায় আয়নাঘর ছিল? এবং আয়নাঘরে দেখেন অনেকেই বলেন, ধরেন মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল আজমি ছিল।
এক সেন্সে কিন্তু অনেকটা নিরপরাধ মনে করি, কিন্তু তার বাবা মারা গেছে। আমার অনুমান তিনি যাই বলুক, তিনি বেরো বক্তব্য দিয়েছে, আমার অনুমান তার জানাজায় বায়তুল মোকাররমে তিনি যখন বক্তৃতা দেন, এই বক্তৃতার কারণে ধারণা করা হয়েছে তিনি নেক্সট জামাতের লিডার হবে, তাকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং সন্দেহ বশবর্তী হয়েও সম্ভাব্য, যেটা উনি খুব কর্নেল সাহেব ভালোভাবে বলেছেন, যে সরকারের নিশ্চিত থাকার জন্য যতগুলো এভিনিউ তৈরি হওয়ার সম্ভব ছিল সবগুলোকে ক্র্যাশ করার চেষ্টা করা হয়েছে। এই জন্যই তখন পরিস্থিতি ছিল না। এখন যা আছে, আমি যেটা আগেও বলেছি এখন বলছি, এখন ওই কোনগুলিতে কে মারা গেছে এটা বের করা কঠিন, কারণ এখন তো ধরেন এটা তো মাটির সাথে মিশে গেছে, তাদের দাফন কাফন হয়ে গেছে মাটি। কারণ ডিএনএ টেস্ট করেও তো হয়তো কিছু পাবেন না, হাড্ডি পেতেও পারেন নাও পারেন, এরকম অবস্থা হয়ে গেছে, হয়তো মিলে গেছে। কিন্তু প্রশ্ন যেটা জনমনে আছে সেটা হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটলো, কে ঘটালো, প্রধানমন্ত্রীর এরকম ভূমিকা কেন, তিনি কি জানতেন কি না, এই প্রশ্নগুলি আছে। এই প্রশ্ন তো মীমাংসা তদন্তে সম্ভব, এটা তো সম্ভব, এই প্রশ্নগুলো বের করা সম্ভব, মীমাংসা সম্ভব। যদি একটা ঘটনা বলে যে এতদিন পরে এসে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ তিনি কিন্তু তিনি ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে তিনি তার অভিজ্ঞতা থেকে সেখানে ঘটনাটা প্রকাশ করেছেন। এতদিন পরে এসে যে তার এই ভিডিওটা প্রকাশ করা, তার তাৎপর্যটা আসলে কি? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা আমি আমার প্রাক্তন সেনাপ্রধানের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। উনি এই ভিডিওটা প্রকাশ করেছেন এতদিন পরে, উনি যা বলেছেন এবং সেখানে ক্রাক্স পয়েন্ট একটাই, যে উনি তার দায়টাকে উনি পলিটিক্যাল লিডারশিপের উপরে চাপিয়ে দিয়েছেন, যেটা আমি আগেও বললাম। বাট অ্যাজ এ মিলিটারি লিডার তার কিছু রেসপন্সিবিলিটি এখানে ছিল। তার অফিসার্স মারা যাচ্ছে, সেখানে যে মিলিটারি সলিউশনটা যে ছিল এবং এটা যে পলিটিক্যাল ডোমেনের মধ্যে নেই, কারণ যেটা আমি আগেও বললাম যে তারা যদি আটকিয়ে রেখে গুলি ফায়ার না করে যদি তারা বলতো যে না আমরা এই দাবি না মানলে আমরা এদেরকে হত্যা করব, তখন একটা স্পেস ছিল আলোচনা বা পলিটিক্যাল ডিসকাশন বা যেটাই বলেন। যখন এখানে ফায়ার হচ্ছে এবং খবর পাওয়া যাচ্ছে কিলিং হচ্ছে, সেই ক্ষেত্রে তো আপনি ফার্স্ট আগে মিলিটারি মেজার নিয়ে সেই ফায়ারটাকে বন্ধ করতে হবে, তারপরে আপনি আলোচনা করেন অনেক অন্যান্য পদ্ধতি বা রিফর্ম যেগুলোই করেন সেগুলো আসতে পারে। বাট এই যে এই দায়টাকে আমার প্রাক্তন শ্রদ্ধেয় সেনাপ্রধান এড়াতে পারেন কিনা সেই প্রশ্নটা আমি রেখে যাব জাতির কাছে এবং তার কাছেও, যে উনি কেন এই ফায়ার বন্ধ করে অফিসারদের কিলিং বন্ধ করার ব্যবস্থাটা উনি পলিটিক্যাল লিডারশিপের কাছে সাজেশন দেন নাই, এবং কেন এটার জন্য উনি হ্যামার করেন নাই। যেটা আমি জেনারেল মানেকশর একটা উদাহরণ দিলাম, যেটা উনি ইন্দিরা গান্ধীর কাছ থেকে আদায় করে নিয়েছিলেন। অ্যান্ড দ্যাট ইজ দ্য রোল অফ দ্য মিলিটারি কমান্ডার। তার ট্রুপস এবং অফিসারের জন্য তাকেই বলতে হবে। এখন প্রশ্ন আসে এখানে কি মিলিটারি সলিউশন আসলে সম্ভব ছিল কি না। তো আমি বলবো এটা 5 মিনিটসের একটা অপারেশন ছিল। আমরা মিলিটারি অপারেশনে একটা টার্ম ইউজ করি, সেটা হচ্ছে সিজি বা সেন্টার অফ গ্র্যাভিটি। এটা অপারেশনাল লেভেল টার্ম, এটা এই ধরনের কনফ্লিক্টে প্রযোজ্য না। যেটা হচ্ছে হাব অফ অল পাওয়ার বলে, যেটাকে নিউট্রালাইজ বা লিকুইডেশন করলেই আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন, উইন করবে। এই বিজিবির ঘটনাটা দেখেন, তারা 2টা গেট আটকে রেখেছে এবং কোয়ার্টার গার্ডে ভাবি বা অন্যান্য বাচ্চা কাচ্চা বা অবস্থাতে আটক রেখেছে। এই 3টাই তাদের হাব অফ অল পাওয়ার। তারা ভাবছে যে আর কেউ কোথাও ঢুকতে পারবে না, গেট দিয়ে ঢুকতে হবে, গেট দিয়ে ঢুকতে দিব না, এবং কিছু হলে সেই কোয়ার্টার গার্ডে আমরা অ্যাটাক করব। সো ইট ওয়াজ ভেরি ইজি। আপনি 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকায় দেন, 10টা গেট হয়ে গেল। তখন তারা 2টা গেট ছেড়ে 10টা গেট কীভাবে গার্ড করবে সেটাতেই ব্যস্ত হয়ে যেত, এবং তাদের এই কনসেন্ট্রেশন অফ ফোর্স যে গেটে ছিল সেটা লিকুইডেশন হয়ে যেত। ওকে, ট্যাঙ্ক আসতে যদি দেরি হয়, আপনি রকেট লঞ্চার ফায়ার করে করে ওয়াল ভেঙে 10-20 জায়গা দিয়ে যদি আপনি ছোটো ছোটো কমান্ডো পার্টি ঢুকিয়ে দিতেন, তখন তারা ব্যস্ত হয়ে যেত যে তাদেরকে কাউন্টার করার জন্য। তারা গেট আটকে রাখবে কি আর কোয়ার্টার গার্ড আটকে রাখবে কি। এবং 2টা ট্যাঙ্ক যদি ট্যাঙ্কের হলে, মানে ট্যাঙ্ক দিয়ে যদি কাউন্টার মেজার নেওয়া হতো, যে আমি যেটা বললাম 10টা ট্যাঙ্ক 10 দিক দিয়ে ঢুকবে, 2টা ট্যাঙ্ক ম্যানুভার রান করে কোয়ার্টার গার্ডের কাছে চলে যাবে, ঠিক আছে, দ্য অপারেশন ইজ ওভার। এইটাই ছিল অপারেশন। বাট এই অপারেশনটার ব্যাপারে, মিলিটারি মেজারটার ব্যাপারে সেনাপ্রধান কেন উনি পলিটিক্যাল লিডারশিপকে বলেন নাই, কেন উনি এটার জন্য প্রেশার করেন নাই, বা এই পয়েন্টটাকে উনি কেন মানে এক্সিকিউট করতে পারেন নাই, এটা অবশ্যই তার ব্যর্থতা।
এটা উনি পলিটিক্যাল লিডারশিপের উপরে যদি চাপিয়েও দেন, আমি অ্যাজ এ মিলিটারি কমান্ডার, আমার কলিগস মারা গিয়েছে, আমার ফেলো কমরেড মারা গিয়েছে, তাদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি বলবো যে এটা এই মিলিটারি লিডারশিপ বা মইনুল আহমেদ স্যারের এই ব্যর্থতার জন্যে এই কিলিংটা অনেক বেশি ব্যাপক আকারে হয়েছে। প্রথমেই যদি এটা থামিয়ে দেওয়া যেত, হয়তো পরের দিন যে কিলিংগুলো হয়েছে সেগুলো আর হতো না। ধন্যবাদ। এমআই যে আপনার কাছে যেটা জানতে চাই, এই মুহূর্তে এসে যদি এখন বর্তমান যে পরিস্থিতি, 15 বছর পার হয়ে গেছে, সেই ঘটনা নতুন একটা বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশে এই বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনা বিচারটা বা সত্যিকারের বিচার, সঠিক বিচারটা, সঠিক তদন্তটা কতটা জরুরি? না, বিষয়টা হলো যে এটার কিন্তু রায় হয়ে গেছে, তাই না? আমি যেটা বললাম যে তদন্তের তো অনেক ইস্যুস থাকে। আপনি কিলিংয়ের যে তদন্তটা স্পেসিফিক, অর্থাৎ ডিএনএ টেস্ট যেগুলোর সাথে নির্ভর করে কিলিংয়ের বিষয়, এইগুলো তদন্ত এখন করা আসলে খুবই কঠিন, জটিল। কিন্তু যেটা আমি বললাম যে জনমনে প্রশ্ন এসছে, প্রধানমন্ত্রী কেন ওই দিনের প্রোগ্রামে গেলেন না? কিলিং যখন শুরু হয়ে গেছে, তিনি ওই যে ডিএডি, তাদের বিডিআরদের, ডিএডিদের সাথে সমঝোতা করছেন, এবং উনি কিন্তু একটা আপনার ক্ষমা ঘোষণা করা হয়েছিল তখন। তো প্রধানমন্ত্রী তিনি ক্ষমা ঘোষণা করে আবার তদন্ত করে বিচার করলো কেন? এটাও তো প্রশ্ন। দুই হলো যে কৌশল হতে পারে, হ্যাঁ কৌশল হতে পারে, কিন্তু তাদের সাথে সমঝোতা হচ্ছে, হয়তো ফার্দার কিছু না হলেও হতে পারতো কৌশল। কিন্তু প্রধানমন্ত্রী তো অনেক ল্যাপসেস আছে, আর সেনা প্রধান যখন তার কলিগদের মেরে ফেলতেছে, নিশ্চিত মেরে ফেলতেছে, ওই সময় তো পলিটিক্যাল পার্টি হয়তো তাকে বলছে যেটা আমরা পলিটিক্যালি দেখতেছি, তার তো চুপ হওয়ার কথা, তাদের লাইফ সেভ করতে হবে। আমি তো মনে করি এই সময়ে সেনা প্রধানের রিভোল্ট করাই উচিত ছিল, এবং সেনাবাহিনী যদি রিভোল্ট করতো, পলিটিক্যাল গভর্নমেন্ট তছনছ হয়ে যেত। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এতগুলো আর্মি অফিসার আপনি সেভ করবেন না, এটা পলিটিক্যাল হয়তো প্রধানমন্ত্রী ধমক দিয়ে দিল আর আপনি চুপ হয়ে গেলেন, তাহলে আর্মি চিফ হলেন কি দিয়া? তাকে তো বলতে হতো যে আমার কলিগের লাইফ ফেরত দেন, নাহলে আই রিভোল্ট। এই কথা করলেই তো প্রধানমন্ত্রী ওই সমঝোতা সাইড হয়ে যায়। তারপরে ওই যে সাহারা, নানক, মির্জা আজম, তারপর এই যে তার দক্ষিণের মেয়র, এদেরকে নিয়ে নিয়ে যে করছে, লয়টারিংগুলো করছে, এগুলো তো করার সুযোগ হতো না। এখন তো বলা হচ্ছে যে তারাও ইনভলভ, তাদেরকে দিয়ে অপারেট করাইছে, এগুলি করাইছে। সুতরাং এই জন্য আমি বলছি যে এটাকে দুই পার্টে দেখবেন, একটা হলো কিলিং, আর একটা হচ্ছে এই ঘটনা ঘটলো কেন, এখানে দায়টা কার? বেসিক্যালি দায় তো প্রধানমন্ত্রী মইনুল আহমেদের দায় তো আছেই, মইনুল আহমেদের ব্যর্থতা আছে, দায় প্রধানমন্ত্রীর আছে, তিনি সরকার প্রধান, তিনি আর্মি অপারেশনে যেতে দেন নাই, সুতরাং দায়িত্ব তো তার পুরাটাই। আর আর্মি চিফের ব্যর্থতা, পুরাপুরি ব্যর্থতা, এই কিলিংয়ের দায় তারও। এখন বই লিখলে তো হবে না, তিনি তো বিদেশেই ছিলেন, তিনি হ্যাঁ অনেক সহযোগিতা নিয়েছিলেন মানলাম, কিন্তু তিনি তো আর্মি চিফ, তিনি তো আমি না, আপনি না, সিভিলিয়ান না, আর্মি চিফ। আর্মি অফিসারদেরকে মেরে ফেল। এই পুরো ঘটনার পর যারা বিডিআর বিদ্রোহে নিহত যে সেনা কর্মকর্তারা আছেন, তাদের স্বজনরা একটা স্বাধীন কমিশনের দাবি করেছেন এই তদন্ত করার জন্য, কিংবা বিচার কাজ নতুন করে শুরু করার জন্য। স্বাধীন তদন্ত কমিশনটা কতটা প্রয়োজন? দেখেন, স্বাধীন তদন্ত কমিশন সম্পর্কে আমার বক্তব্য আছে। বক্তব্য হলো যে আমরা সবসময় একটা দুর্বলতা আছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাই। বিচার বিভাগীয় তদন্ত কমিশনে কোনো রেজাল্ট দেয় না, কারণ হচ্ছে বিচার বিভাগীয় হলো দেওয়ানি করে, এই সাক্ষী প্রমাণ, এই কিছু যদি ডকুমেন্ট পাওয়া যায়, এইগুলি ফৌজদারি আদালতে হয় কিলিংয়ের বিচার, তো ফৌজদারি আদালত এটা অ্যাকসেপ্ট করতে পারে, নাও পারে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে এটা যারা এই তদন্তের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, একটা অ্যাডভোকেটও হতে পারে, একটা বিচারপতিও হতে পারে। হ্যাঁ, আমার কথা হলো এই জিনিসগুলো বোঝে, আর বিশেষ করে ইন্টারন্যাশনাল ইস্যু জিনিসগুলো বোঝে। আমাদের দেশে ইউনিভার্সিটির শিক্ষকরা আছে, অনেক আছে, তারপরে মিলিটারি আছে, সিনিয়র মিলিটারি, এই যেমন উনি টেকনিক্যাল কথা বলে, আমি তো বলতে পারি না, উনি তো বোঝে। সুতরাং এইভাবে একটা বড় আকারের প্রত্যেকটা
সেগমেন্টের জন্য একটা করে স্পেশালিস্ট দিয়ে একটা কমিটি করে জি একদম এটার শেষ সময় সমাধান চলে করা এসেছে। উচিত। জি কর্নেল হাসান, আপনাকে জানতে চাইবো আসলে এই যে যে বিষয়টা আমরা দিয়েছি যে দায় কার, আসলে আপনার কাছে কি মনে হয় যে দায় কার? ধন্যবাদ। তো আমি তো মিলিটারি পয়েন্ট অফ ভিউ এবং মিলিটারি লিডারশিপ পয়েন্ট থেকে আমি আমার এক্স সেনাপ্রধানের যে দায় সেটা আমি বলেছি। বাট এখানে একটা জিনিস দেখেন, মনির আহমেদ স্যার যে ভিডিওটা করেছেন ওখানে কিন্তু উনি বলেছেন যে যমুনা যাওয়ার পর প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার তাকে জানালেন যে পলিটিক্যাল ডিসিশন নেওয়া হয়েছে এবং পলিটিক্যাল সলিউশন হবে। একটা মিলিটারি কনফ্লিক্ট বা ফোর্সেস কনফ্লিক্ট হচ্ছে, উনি কি একটা মিলিটারি কমান্ডারের সাথে আলোচনা না করেই কি এই ডিসিশনটা নিতে পারেন? পলিটিক্যাল ডিসিশন, পলিটিক্যাল সলিউশন হবে, বাট এই ফোর্সের যে মিলিটারি কমান্ডার, তার মিলিটারি অ্যাডভাইজার, তাদের সাথে কি উনি আলোচনা করেছিলেন? আলোচনা না করেই যদি উনি পলিটিক্যাল ডিসিশন নিয়ে থাকেন, পলিটিক্যাল সলিউশনের পক্ষে মত দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এর দায় তার উপরও বর্তায়। কারণ মিলিটারি অ্যাডভাইজার বা মিলিটারি কমান্ডারের সাজেশন নিয়ে আলোচনা করে যদি উনি দেখতেন, তাহলে আমার মনে হয় যে উনি বুঝতে পারতেন যে এখানে মিলিটারি মেজারটা ইমিডিয়েট রিকোয়ারমেন্ট। ফায়ার শুরু হয়ে গেছে, কিলিং হচ্ছে, আগে ফায়ার বন্ধ করতে হবে, কিলিং বন্ধ করতে হবে, তারপর পলিটিক্যাল প্রসেস আলোচনা যে কোনো কিছু করতে পারেন। কিন্তু এই যে ফায়ার বন্ধ না করার ডিসিশনটা, উনি পলিটিক্যাল আলোচনার ডিসিশন নিলেন, একটা স্পেস দিলেন, টাইম দিলেন ভিতরে কিলিং আরও হওয়ার, এখানে কোশ্চেন এসে যায় তাহলে কি একটা ষড়যন্ত্র ছিল? আর যদি ষড়যন্ত্র হয়েই থাকে তাহলে মইনুল আহমেদ স্যার উনি যদি এটার প্রতিবাদ না করে থাকেন, ওয়াজ হি পার্ট অফ দিস প্রসেস? এই কোশ্চেনগুলো চলে আসবে। সো দায় আমাদের পলিটিক্যাল লিডারশিপও এড়াতে পারেন না, মিলিটারি লিডারশিপও এড়াতে পারেন না। দায় আমি দুই পক্ষকেই দায়ী করব। জি আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, সময় একেবারে শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ আর এক্সট্রার আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গে থাকবেন।